বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক পণ্য অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আমাদের আজকের বিষয় জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ আরিফ হোসেন, আঞ্চলিক কৃষি তত্ত্ব অফিসার, কৃষি তত্ত্ব সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লা। আর উপস্থাপনা আছে আমি মোহাম্মদ মহসিন মিজি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309504221। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়া অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, পুষ্টি তথ্য মতে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিদিন বিষমুক্ত 220 থেকে 250 গ্রাম শাকসবজি খেতে হয়। এই শাকসবজি পাওয়ার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা থাকে, অনেক সমস্যা থাকে। তবে আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষ করে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে পারেন। তো আসুন আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিব। আমাদের আজকের অতিথি আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ আরিফ হোসেন। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমরা প্রথমেই জানবো যে নিরাপদ শাকসবজি খাওয়ার জন্য মূলত আমাদের কি করা প্রয়োজন? অত্যন্ত সুন্দর প্রশ্ন। এটা নিরাপদ সবজি উৎপাদনের জন্য একটা প্রাসঙ্গিক প্রশ্ন, যে আমরা যখন শাকসবজি খাচ্ছি তা স্বাস্থ্যের জন্য কতটা ভালো, কতটা নিরাপদ, এটা আমাদের প্রথম চিন্তা করতে হবে। তো তার জন্য আমাদের যে শাকসবজি উৎপাদনের থেকে শুরু করে সেগুলি ক্ষতিকর বালাইনাশক, ক্ষতিকর রাসায়নিক সার এগুলি ব্যবহার যদি আমরা না করি তাহলে আমাদের নিরাপদ সবজি পাওয়া নিশ্চিত হবে। পাশাপাশি আমরা এগুলিকে আবার কি করব, যখন আমরা শাকসবজি উৎপাদনের পরে আমরা ব্যবহার পর্যায়ে নিয়ে যাচ্ছি তখন আমরা এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমাদের পানি যে ইউজ করছি সেই পানি ব্যবহারের ক্ষেত্রে দূষিত পানি যাতে আমরা ব্যবহার না করি সেটি, তারপর সেইগুলির মধ্যে যাতে কোনো জীবাণু না থাকে তার জন্য নিশ্চিত হওয়ার জন্য আমরা শাকসবজিগুলিকে একটু খোলামেলা জায়গায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবো। এই জমি থেকে তোলার পরে আপনার ঘরে আসা পর্যন্ত যে সময়টা, এই সময়ে পরিবহন থেকে শুরু করে সব জায়গাগুলি যদি আমরা পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি তাহলে আমাদের শাকসবজির নিরাপদ শাকসবজি প্রাপ্তিটা নিশ্চিত হয়। স্যার, আপনি যথার্থই বলেছেন। স্যার, আমার আপনার কাছে এবারের প্রশ্ন যে আসলে সারা পৃথিবীতেই যে আপনার নিরাপদ খাবার গ্রহণ করার ক্ষেত্রে একটা প্রতিযোগিতা রয়েছে। সেই স্রোতধারায় বাংলাদেশ এখন এটা অনেকটাই সফলতার মুখ দেখছে। তো এই পর্যায়ে স্যার, যে শাকসবজি চাষের যে জৈবিক কৌশলগুলি এগুলি কেমন, একটু যদি বলতেন স্যার। অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমরা সবসময় বলে আসছি যে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত যত ফসল ফলাবো ততই ওটা আমাদের নিজের জীবন ও শরীরের জন্য অত্যন্ত নিরাপদ থাকবে এবং অত্যন্ত প্রাসঙ্গিক, এটাই আমাদের জন্য বেশি উপযোগী। তো আমরা এই মাঠ ফসলের চেয়ে শাকসবজিটা আমরা নিরাপদ বা জৈব পদ্ধতিতে অনেক সহজে উৎপাদন করতে পারি, কারণ মাঠ ফসল অনেক বড় আকারে থাকে, যার কারণে সেখানে যদি আমরা জৈবিক সার ব্যবহার করি তাহলে পরিমাণে অনেক বেশি লাগবে, যেটা আমাদের দেশে প্রাপ্তি অনেকখানি কম। সেই হিসাবে আমরা জৈব পদ্ধতিতে যদি সবজি চাষ করতে পারি তাহলে সেই সবজিটা অবশ্যই নিরাপদ হয়ে ওঠে। তো আমরা সেই জন্য স্বল্প পরিসরে জৈব পদ্ধতিতে শাকসবজি আমরা চাষের ক্ষেত্রে সবসময় আমরা আমাদের যে ভার্মি কম্পোস্ট, জৈব সার এগুলি ইউজ করব এবং এগুলি বাণিজ্যিকভাবে যখন আমরা উৎপাদনে যাব এই শাকসবজি, এটা খাবার জন্য যেহেতু রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলকভাবে এটার স্বাদ অনেক বেশি থাকবে দেখে এটার পরবর্তীতে কৃষকরা এটার দামও বেশি পাবে, যার কারণে এটা উৎসাহিত হবে এবং আমরা তখন জৈব পদ্ধতিতে শাকসবজির দিকে এগিয়ে যেতে পারবো। স্যার, এই সংক্ষিপ্ত আকারে আবারও যদি একটু যে জৈবিক পদ্ধতিগুলি কি, মানে জৈবিক পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জৈবিক পদ্ধতি আমরা যেটা আগে আমরা একটু বললাম যে রাসায়নিক সার, বালাইনাশক, আগাছানাশক, হরমোন ইত্যাদি বাদ দিয়ে আমরা যদি
শস্য পর্যায়ে সবুজ সার এগুলি প্রয়োগ করে শাকসবজি উৎপাদন করি, কম্পোস্ট সার, জৈবিক বালাইনাশক, যেমন ধরেন আমরা যে কোনো রোগ পোকামাকড় হলেই কীটনাশকের দ্বারস্থ জি। হই। আসলে কীটনাশকের দ্বারস্থ না হয়ে আমরা যদি নেট পদ্ধতি ইউজ করি, আমরা জি। যদি ফেরোমন ট্র্যাপ ইউজ করি, জি। এই ফেরোমন ট্র্যাপ এখন অনেক জায়গায় সহজলভ্য। এই ফেরোমন ট্র্যাপ ইউজ করলে আপনার কীটনাশকের খরচ মিনিমাম 2 থেকে 3,000 টাকা আপনার 1 শতক জমিতে জি। রাতারাতি কমে যাবে। তো ফেরোমন ট্র্যাপের এই যে ব্যবহারটা, এটা একই সঙ্গে আপনি কীটনাশক মুক্ত শাকসবজিও জি। পেলেন, আবার আপনার খরচও কমে গেল। তো এইগুলি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত। তাহলে তো স্যার এটা চমৎকার একটা বিষয় যে আমার পরিবেশের ভারসাম্য ভালো থাকলো, আবার আমি মানে নিরাপদ সবজিও পেলাম। নিরাপদ সবজি এটা খুবই ভালো একটা কাজ। স্যার আপনার কাছে এবারে প্রশ্ন যে মানে কখন থেকে এই যে জৈবিক পদ্ধতি শুরু হয়েছে? আচ্ছা। এই বিষয়ে যদি একটু বলতেন স্যার। এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। সবাই মনে করে যে আমরা বোধহয় চাষ করছি যে রাসায়নিক সার দিয়ে, বালাইনাশক দিয়ে, এটাই বোধহয় আমাদের আধুনিক চাষ। হুম। আসলে এই প্রাগৈতিহাসিক যখন কৃষির সূচনা হয়েছিল, তখন থেকে আসলে জৈবিক চাষটাই ছিল হচ্ছে আমাদের জি। আদি এবং প্রান্ত। সেটা হচ্ছে জৈবিক চাষাবাদের এই ধারণাটা অত্যন্ত প্রাচীন। সুপ্রাচীন কাল থেকে এই পদ্ধতি চাষাবাদ করে আসছে। জি। তো বিগত শতকে চাষাবাদ রাসায়নিক দ্রব্য এগুলি আমাদের শুরু হয়েছে। এর আগে পর্যন্ত 18 শতকের দিকে আমাদের ছিল হচ্ছে সমস্ত কিছুই জৈবিক ছিল। এখানে মাঠ জি। ফসলই বলি এবং সবজিই বলি। রাসায়নিক সার ব্যবহার করে 60-এর দশক থেকে ফসল উৎপাদন আমাদের যখন বেড়ে গেল, তখন ধীরে ধীরে বুঝতে পারলাম যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের চাষের ফলে আমাদের পেটের ক্ষুধা মিটছে ঠিকই, কিন্তু পাশাপাশি আমাদের অসুস্থতা বেড়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের ওই পুরাতন যে পদ্ধতিগুলি আমাদের ছিল, এটাই আসলে আদি কৃষি। তখন আমরা এই জৈবিক পদ্ধতি, আমি আগেও বললাম যে জৈবিক পদ্ধতি যখন ইউজ করা হয়, আমরা যখন জৈব সার ইউজ করি, জি। তখন ওই ফসলটা যখন তুলনামূলকভাবে আপনার সবজির পাশাপাশি একই সবজি করছেন, একই পালং শাক করছেন, জি। রাসায়নিক সার দিয়ে আর একই করছেন না, জৈব সার দিয়ে, এটা স্বাদের মধ্যে যখন পার্থক্য দেখা দেয়, তখনই আমরা এটাতে আগ্রহ বাড়ছে এবং ক্রমাগত জি। এই মানে এখনকার বর্তমান সময়ের কথা বলি, আমাদের অনেক বেড়ে গেছে। মাত্র আমাদের 5-7 বছর 10 বছরের মধ্যেই জৈব পদ্ধতির দিকে অনেকেরই আগ্রহ বেড়েছে। ধন্যবাদ স্যার আপনাকে আপনার চমৎকার আলোচনার জন্য। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন। আর আপনারা যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আগ্রহী হন, তাহলে এই নম্বরে ফোন করুন 013309500421। পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আর ইমেল অ্যাড্রেস হলো bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। স্যার আপনাকে এই ফোন ইন আলাপন অনুষ্ঠান থেকে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার আপনার কাছে এবারের প্রশ্ন হলো যে কোন কোন সবজিতে রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়? আচ্ছা, এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। যখনই কেউ জৈব পদ্ধতিতে মানে চাষাবাদের জন্য আগ্রহী হবে, তখন প্রথমেই এই জিনিসটা বিবেচনায় নিতে হবে যে রোগ পোকার আক্রমণ যাতে কম হয়। কারণ রোগ জি। পোকা হলেই আমরা কীটনাশকের দ্বারস্থ হই প্রথমে। রোগ পোকা আক্রমণে আমরা কখনোই বায়োপেস্টিসাইড বা বায়োলজিক্যাল যে কন্ট্রোলগুলি আছে সেগুলির দিকে আমরা এখনো অতখানি প্রয়োগ পদ্ধতি এবং এ সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে উঠতে পারিনি। তো সেই জন্য আমাদের সবজি চাষের জন্য এমন কিছু জাত আছে যেগুলিতে কম রোগবালাই হয়, সেগুলিকে প্রথমে বেছে নেব। সেটার ক্ষেত্রে আমাকে অবশ্যই স্থানীয় আর দেশি জাতগুলিকে বেছে নিতে হবে। স্থানীয় দেশি জাতের ফলন একটু কম হলেও আমি আগেই বলেছি যে যখনই এটা গুণগত মান আপনার ভালো হবে, তখন ওই ফলনের কমতিটা এটা দিয়ে পুষিয়ে দিবে এবং এর দাম সবসময় বেশি হবে। আমাদের দেশে ইতিমধ্যেই বেশ কিছু জেলায়, রংপুর এবং রাজশাহীতে অর্গানিক সবজি, অর্গানিক ফসলের মার্কেট আলাদাভাবে গড়ে উঠেছে। যে সেখানে নরমালি যে বাইরে সবজি বিক্রি হয় বেগুন, তার থেকে 10 টাকা 20 টাকা কেজি দরে বেশি হয়েও ওখানে ওটা লোকজন কিনছে। কাজে আমরা যদি প্রথমেই আমরা এই রোগ পোকার আক্রমণের জন্য আমরা যদি স্থানীয় দেশি জাতগুলিকে বেছে নিই, তাহলে আমাদের চাষের ক্ষেত্রে লাভবান হতে পারবো। তারপরে আমরা যদি নেট হাউস ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কীটনাশকের ব্যবহার কমে আসবে। পোকামাকড়, আমি এবং আগেও বলেছি যে জৈব সার, সবুজ সার, খামারজাত সার এগুলো যদি আমরা ইউজ করি, তাহলে আর একটা কথা বলেছিলাম যে আমাদের ওই উড়ন্ত পোকাকে করার জন্য আমাদের যদি আমরা ফেরোমন ট্র্যাপ ইউজ করি, তাহলে আমাদের এই যে চাষাবাদের ক্ষেত্রে আমরা লাভবান হতে পারবো।
চমৎকার বলেছেন স্যার। আহ, সত্যিকার অর্থে যে এই বিষয়টা বাংলাদেশের যে যেখান থেকে শুনছে, আমার মনে হয় সবারই এটা খুবই কাজে আসবে। কারণ আমরা যত কিছু করি না কেন, আমাদের দিন শেষে আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের খেতে হবে। আর সেই খাবারটা অবশ্যই অবশ্যই নিরাপদ হওয়াটাই প্রয়োজন আমাদের জন্য। স্যার, এবার যদি একটু বললেন যে নিরাপদ উপায়ে চাষের যে বিষয়গুলি, বা এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন স্যার, যে নিরাপদ উপায়ে কিভাবে মানুষ চাষ শুরু করবে। আচ্ছা, আমরা আগে যেটা বললাম যে প্রথমেই আমাদের জমি প্রস্তুত থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা যদি জৈব সারের প্রাধান্য দেই, হুম, তারপরে যদি আমরা স্থানীয় জাতগুলো নির্বাচন করি, এটা হলো আমাদের প্রথম ধাপ। তারপরে এখন আপনার ওই শস্য বাড়তি হতে হবে, শস্য বর্ধন হতে হবে, তা নাহলে তো আমি আমার চাষাবাদ লাভবান হতে পারবো না। জি। সেই জন্য আমরা এই জায়গায় কি করি, বায়ো ফার্টিলাইজার, হুম, তারপরে বালাই দমনে বায়ো এজেন্ট সমূহকে আমরা ইউজ করতে বলি, যে এইগুলিকে ইউজ করলে বালাই দমনে বিভিন্ন গাছগাছরা থেকে তৈরি হয় বিভিন্ন জি। পেস্টিসাইড, এগুলি এখন হরমাসে পাওয়া যাচ্ছে। যেমন নিমের পাতা থেকে তৈরি হয়, নিশিন্দার পাতা থেকে তৈরি হয়, বিষকাঁঠালি থেকে পেস্টিসাইড তৈরি হয়। এই পেস্টিসাইড গুলো যদি আমরা ইউজ করি, তাহলে এগুলিকে হুম, আমরা আমাদের ইয়েতে ভাষায়, কৃষির ভাষায় বলি গ্রিন পেস্টিসাইড। এটা কি করে, একই সঙ্গে জৈব কীটনাশক এগুলি অজৈব কীটনাশকের চেয়ে কম বিষাক্ত, এগুলি শরীরের ক্ষতি করে না, হুম, হুম, এবং একই সঙ্গে এগুলি পরিবেশ বান্ধব, পরিবেশটাকে ক্ষতি করবে না। আপনি চাষাবাদ করছি বা আমরা যে কাজই করি, সবসময় আমরা পরিবেশের উপরে ক্ষতি হয়। আমাদের জি। যত মানুষ বর্ধন হয়, মানুষের দ্বারা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুম, তারপরে বিভিন্ন রকম কলকারখানার ধোঁয়া থেকে, যানবাহনের থেকে পরিবেশ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের নিজের কৃষি থেকেও যদি এরকম পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো কৃষি আর পরবর্তীতে জি, এগোতে পারবে না। জি। কাজে এই জিনিসগুলো যদি আমরা বেছে নেই, যে গ্রিন পেস্টিসাইড এবং আমাদের বালানাশকের জন্য আমাদের এই ধাপগুলি, তাহলে সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন পোকামাকড়, এই ফেরোমন ট্র্যাপের কথা আমি আগে বলেছি, তারপরে বিভিন্ন রঙের আঠালো ফাঁদের ব্যবহার খুব কার্যকর। এগুলি হুম। যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের চাষাবাদের জন্য আমরা ভালো করতে পারবো। স্যার, এই যে জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করার ক্ষেত্রে যে পরিচর্যা বা সেচের যে ব্যবস্থা, এই বিষয়গুলি যদি একটু বলতেন স্যার। আমরা আন্তঃফসল, মিশ্র ফসল এগুলি আমরা চাষ করতে পারি বিভিন্ন ইয়েতে। যেমন আগাছা দমনের ক্ষেত্রে আমরা যদি এই হাত দিয়ে নিড়ানি ইউজ করি, আগাছানাশক ব্যবহার না করে, ফসল বা মিশ্র ফসল যখন আমরা চাষ করব, এটা শস্য বহুমুখীকরণ করতে জি। হবে। তার জন্য আমাদের যদি হিসাব করে সবজি রোপণ, হুম, আগাম নাবি জাত এগুলিকে যদি আমরা আগে বেছে নেই, তাহলে ওই ফসলগুলি ক্রমান্বয়ে একটা আগাম জাত করার পরে হুম, আমি নাবি দেব। তাহলে জি, আমাদের আন্তঃফসলের এই কনসেপ্টটা ভালোভাবে জি। এগোতে পারবে। স্যার, বাংলাদেশের মধ্যে কৃষির যে একটা নেতৃত্ব স্থানীয় কাজগুলি করে থাকে, সেটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মাঠ পর্যায়ে একেবারে উপজেলার গ্রাম পর্যায়ে কৃষকদের কাছে গিয়েই সেবাটা দেওয়া হয় উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে। তো এক্ষেত্রে স্যার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই জৈবিক পদ্ধতিতে চাষ করার জন্য কৃষকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা হয়? এই বিষয়ে একটু বলেন স্যার। জৈবিক পদ্ধতিতে সাধারণত তাদেরকে উদ্বুদ্ধ করার আ মূল ইয়েটা আমি আগেই বলেছি, যে পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, হুম, এইটা ১ম যদি আমার চাষী ভাইদেরকে হুম, বলা হয়, তাহলে তারা এগিয়ে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার যেসব জমিতে ফসল ফলাচ্ছি, সেই জি, ফসল ফলাতে গিয়ে যদি জমিটা বিষাক্ত হয়ে যায়, জি, পরবর্তীতে সে ক্ষতিগ্রস্ত হবে সবার আগে এই চাষী। যে তার পরবর্তী ফসল ফলানোর জন্য হুম, জমিটার অনুকূল থাকবে না। জি, এই জিনিসগুলি দিয়ে আমরা ১ম এই চাষীকে মোটিভেট করতে পারি। জি। তারপর হচ্ছে যে আপনি আরেকটা কি প্রশ্ন করলেন যে যে ওই যে সেচ ব্যবস্থাপনা আরকি। ও সেচ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যুক্তিসঙ্গতভাবে সেচ ব্যবস্থাপনা যদি করি, সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে জৈবিক পদ্ধতির মধ্যে হুম, খরার সময় যদি আমরা মালচিং করতে পারি, তাহলে এই মালচিং এর কারণে আমাদের অনেক সেচের কস্ট জি, কমে যায়। আমাদের অতিরিক্ত পানি হয় না, হুম, বাষ্পীভূত হয় না দেখে আমাদের সেই পানি রক্ষা করা যায়। এই মালচিং পদ্ধতি একটা আধুনিক পদ্ধতি, হুম, যেটা হুম, হুম, জৈব কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জি, তো এইগুলি করে আমরা করতে পারি। তারপর আরেকটা জিনিস আছে, যে আমাদের যে পানিটা ব্যবহার করছি, আমাদের আপনি খুব ভালো করে জানেন এখন অনেক হুম, জেলায় পানি আর্সেনিক যুক্ত। তো এই হুম, জীবাণুমুক্ত পানি ব্যবহারটা একটা নিশ্চিত করতে হবে। যে আর্সেনিক যুক্ত পানি যাতে না হয়,
তাহলে কিন্তু আমি যে আবার যে জৈব কৃষি করছি সেই কৃষির ক্ষেত্রে এটা বাধাগ্রস্ত করবে আমার ফসল ফলনের ক্ষেত্রে। হুম। তো সেই জিনিসগুলো আমরা যদি করি, তারপরে বাছাই করে জীবাণুমুক্ত বা পচন ধরা শাকসবজি এগুলো আলাদা করে যদি আমরা প্যাকিং করতে পারি, জি। শেখাতে পারি, তাহলে আমাদের জৈব কৃষির জন্য, এবং এই কাজটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা হুম, এবং কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার তাদের সঙ্গে যদি আমাদের চাষি জি, ভাইরা জি। যোগাযোগ করে, তাহলে এই জিনিসগুলি খুব সুন্দর ত্বরান্বিত হবে এবং তারা সিস্টেমেটিক ভাবে এবং ক্রমান্বয়ে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে। কারণ যেটা আমাদের এখন মূল সমস্যা হচ্ছে যে আমরা একই সঙ্গে খুব অল্প জেনেই চাষাবাদের দিকে ধাবিত জি। হচ্ছি। হুম, সেই জন্য আমাদের ওইটা, আমরা এটাকে বলি হচ্ছে দীর্ঘস্থায়িত্ব, জি। সাস্টেনেবল। ওটা দীর্ঘস্থায়ী হচ্ছে না। যে যে জমিতে সে ক্রমান্বয়ে যদি ক্রপিং রোটেশন করে শাকসবজি উৎপাদন করতে পারে একটা জি, জমিতে, আমাদের বিভিন্ন রকম মডেল তৈরি আছে, আমাদের জি। কালিকাপুর মডেল, চিটাগাং মডেল। এই যে সবজিগুলি তৈরি হয়, হুম, এইভাবে যদি সবজি ফলনটা হয়, তাহলে একই জমিতে ১২ মাস সবজি হুম, হুম। উৎপাদন করলেও তার জমির উর্বরতা নষ্ট হয় না। জি, তো এইভাবে যদি আমরা তাদের সহায়তায় এভাবে নিতে পারি, জি। তাহলে আমাদের এই জিনিসটা নিরাপদ সবজি উৎপাদন অত্যন্ত স্যার ফলপ্রসূ আপনি হবে। জানেন যে এখন যে সারা বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ বা বিভিন্ন কারণে বিভিন্ন আ দ্রব্যমূল্যর যে দাম বৃদ্ধি পেয়েছে। তা আসলে সেই সাথে, সাথে কিন্তু শাকসবজির দামটাও কিন্তু বেড়ে গেছে। এখন আমাদের প্রান্তিক পর্যায়ের যে মানুষ আছেন, অ্যা অনেকে দেখা গেছে যে আসলে যে আমি ১ম এ বলেছিলাম যে ২২০ থেকে ২৫০ গ্রাম শাকসবজি খাওয়া আসলে প্রয়োজন। আর ফলের ক্ষেত্রে হয়তো ২০০ গ্রাম খাইতে হবে। এটাই আমরা জানি। কিন্তু এক্ষেত্রে যে পারিবারিক পুষ্টি বাগান যে মডেল বা পারিবারিক আ পুষ্টি বাগানের যে মডেলটা কিভাবে হয় বা একজন পরিবার একটা ছোট্ট আকারে মডেল আকারে যদি সবজি বাগান করতে পারে, হুম। তাহলে তো তার পারিবারিক চাহিদা মিটে যাবে। তো এই ক্ষেত্রে স্যার মডেলটা কিভাবে করলে ভালো হয়? এটা আমি আপনাকে আগের প্রশ্নে একটু টাচ দিয়েছি। আপনি প্রাসঙ্গিকভাবে একটা ভালো প্রশ্ন হুম, করেছেন। সেটা হচ্ছে যে আমরা শাকসবজির জন্য সচরাচর আমাদের বাণিজ্যিক ছাড়া আমাদের প্রতি পরিবারেই প্রত্যেকটি বা কৃষকের, ক্ষুদ্র চাষী যারা হুম, প্রান্তিক চাষী, তাদের বাড়ির আনাচে-কানাচে যে জায়গাগুলি আছে, জি, সেগুলিকেই আমরা হুম, সাধারণত ইউজ করি। তো ধরেন বাড়ির আনাচে-কানাচে যদি একটা তার ১ শতকের মতো জায়গা সে বেছে নিতে পারে, হুম, সেই জায়গায়ও আমি যে একটু আগে মডেলগুলি বলেছি, আমাদের এই মডেলগুলি সম্বন্ধে সে উপসহকারী এবং কৃষি অফিসারের কাছে জানতে পারবে। হুম, যে আমার গরমের সিজনে আমি এই সবজি বেড করে ওই জি, ১ শতক জমিগুলিকে আমি ৪ টা বা ৫ টা বেড করলাম। হুম, এই বেড করে সে একেকটা বেডে একেকটা সবজি। জি, এইভাবে করে রোটেশন করবে। আমরা ক্রপ রোটেশন বলি। হুম, তো একটা সিজনে সে একটা হারভেস্ট করলো, লাল শাকটা হারভেস্ট করলো। হুম, পরবর্তীতে শীতের সিজনে আবার চলে আসলো, তখন ওখানে পালং শাক করলো। জি, পরবর্তী ওই বেডেরই আরেকটা বেডে সে মরিচ বা ধনেপাতা করছে। হুম, আরেকটা বেডে সে আপনার মূলা করছে। এইভাবে করে আমাদের রোটেশন ওয়াইজ যদি আমরা করতে পারি বেড করে, জি, এবং এই মডেলগুলি সম্বন্ধে আমি আগেই বলেছি যে শুধুমাত্র নিজে চিন্তা করলেই হবে না। জাস্ট আপনার কাছের যে উপসহকারী আছে তার সঙ্গে একটু সাহায্য নিলেই আপনি জি, জানতে পারবেন যে এই সুন্দর করে যে রোটেশনের যে সিজনের সাথে ম্যাচ করে যে বেডটা করা হয়, সেটা হুম, কিভাবে হুম, করা সম্ভব, এবং সেই মডেল অনুসরণ করলে জি, আমরা সুন্দরভাবে করতে পারি। নিজের অ্যা ইয়েতে জি, বাসযোগ্য নিজের পারিবারিক যে আমাদের আবাসস্থল, প্রত্যেক কৃষক বাড়িতে জি, একটা করে সবজির জন্য অন্তত তার পরিবারের চাহিদা জি। মেটানো সম্ভব। স্যার এই ক্ষেত্রে কি সরকারের পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতার সুযোগ আছে কিনা কৃষকদের জন্য? আমাদের আ আর্থিক সহযোগিতার কথা যদি বলেন, তাহলে আমাদের সবচেয়ে বড় আ বিভাগ যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হুম, সেখানে হুম, এই পারিবারিক পুষ্টি মেটানোর জন্য বসতবাড়িতে সবজি বাগান, অনাবাদি পতিত জি, জমি ব্যবহারের জন্য সবজি বাগানের বিভিন্ন প্রকল্প আছে। হুম, সেই প্রকল্প থেকে তাই সহযোগিতার ব্যবস্থা আছে। জি, ধন্যবাদ স্যার। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান আলাপন। আজকের আমাদের বিষয় হলো জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন। আর এই বিষয়ে আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন ০১৩৩০ ৯৫০৪২১, পাশাপাশি ইমেইল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আপনি আলোচনা করছেন এবং তথ্যভিত্তিক আলোচনা। আ আপনার কাছে এবারে জানবো স্যার যে আপনি বলছিলেন যে পারিবারিক মডেলের বিষয়টা। তো এই পারিবারিক মডেল আ সিস্টেমে একজন কৃষক কি বাণিজ্যিক আকারে শাকসবজি চাষ করলে লাভবান হবে কিনা? এই সুন্দর মডেল প্রশ্ন। এটা অনুসরণ করে, হ্যাঁ। এটা এটা অবশ্যই আপনি আগে যখন প্রশ্ন করলেন যে হুম, এরকম হুম।
পারিবারিক পুষ্টি মেটানোর পরে আমাদের এই যে জৈব হুম। পদ্ধতিকে যদি আমরা ছড়িয়ে দিতে চাই, হুম, তাহলে এটাকে আমাদের অবশ্যই শুধুমাত্র কৃষকের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে হুম, বড় আকারে করতে পারবো। তো আমরা যে বলেছি যে আমাদের যে বিভিন্ন মডেলগুলি বললাম, এই হুম, হুম, হুম। মডেলগুলি যে একটি ১ শতক জমি, সেই ক্ষেত্রে যদি ১০ শতক জমি হয় বা ২০ শতক জমি হয়, সেই জমিগুলোকেও আমরা বেড আকারে করে আমরা এই মডেলগুলি অনুসরণ জি, করতে জি। পারি। বা আমরা যদি আরো বড় আকারে যাই, যে একটা জমিতে আমি আজকে যে ফসলগুলি ফলালাম, হুম, হুম, সেখানে আমাদের ২ থেকে ৩ টন যদি তার হারভেস্ট হয় টমেটো বা অন্য কোনো হুম, সবজি, এই ফসলটা তোলার পরেই পরবর্তী কোন ফসলে যাবে, সেটা যদি সে রোটেশনাইজ, আমাদের এই যে বলল ঘূর্ণায়মান সবজি পদ্ধতি, জি, এভাবে যদি সে করতে পারে, তাহলে বাণিজ্যিক পদ্ধতিতেও এটাকে অনুসরণ করা সম্ভব। জি। আ স্যার, আরেকটা বিষয় একটু গুরুত্বের সাথে আমি জানতে চাই যে আ যদি বিদেশে আমরা মানে আমাদের পারিবারিক চাহিদা বা দেশের চাহিদা মিটিয়ে আমরা যদি বিদেশে আমাদের সবজিগুলি রপ্তানি করতে চাই, এই ক্ষেত্রে গ্যাপের ভূমিকা কি থাকতে পারে স্যার? এই বিষয়ে যদি একটু বলতেন। এটা অত্যন্ত বড় আকারের প্রশ্ন। ক্ষুদ্র পরিসরে যদি আমাকে বলতে হয়, তাহলে অনেকেই বোধগম্য হবে না। তারপরেও আমি চেষ্টা করব অনেকখানি গুছিয়ে বলতে। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন গ্যাপ, এটাকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলে। জি, এই গ্যাপের অনেকগুলি আছে, ধাপ আছে। সেটা একেবারে আমি বলছিলাম যে বীজ থেকে শুরু করে আবার বীজ পাওয়া পর্যন্ত জি, আমরা বলি সিড টু সিড। তো ওই সুস্থ একটা সবল বীজ, তাকে আমরা একটা সুস্থ মাটিতে জি, রোপণ করব। তারপর আমার টোটাল ওই উৎপাদন কলাকৌশল, যেটা প্রোডাকশন টেকনোলজি বলি, সেইটা একদম আমাকে ধাপে, ধাপে জৈব কৃষির ধাপগুলি, নিরাপদ সবজি উৎপন্নের ধাপগুলি আমরা যদি অনুসরণ করি, সেই অনুসরণের পরে তারপরে আমরা হারভেস্টে যাব। তারপর সেইগুলিকে আমরা সংগ্রহ করব। সংগ্রহ করার পরে বাজারজাতকরণের বললাম, আমরা বলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। জি, সেখানে আমরা যে এগুলি করব, প্রত্যেকটা ধাপে আমাদের বেশ কিছু কাজ আছে। সেগুলিকে আর বিস্তারিত বলার যেহেতু সময় নেই, আমি বলছি গ্যাপের যে অনুসরণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই গ্যাপ অনুসরণ করলেই আমরা সেই সবজিগুলিকে আন্তর্জাতিক মানে বাইরে রপ্তানি করতে পারবো। না, হুম, বাইরের দেশ আপনার থেকে সবজি নিতে হলে তাদের প্রতিটা দেশে এবং ইভেন আমাদের দেশেও এই সিস্টেম আছে যে আমরা জি, এটাকে সঙ্গ নিরোধ বলি। যে জি, উদ্ভিদ সঙ্গ নিরোধ, আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করবে যে আপনি যে সবজিটা উৎপাদন করলেন, সেটা ঢেঁড়স হোক, করলা হোক, টমেটো হোক, তার ভিতরে পেস্টিসাইড বা জীবাণু বা এখানে আছে কিনা, জি, তার ভিতরে বিষাক্ততা আছে কিনা। হুম, বিষাক্ততা থাকলে সেটা আমার শরীরের জন্য, এবং যে এটাকে কনজিউম করবে, সে এটা কখনোই কিনবে না। তো হুম, এই বিষাক্ততা না থাকার জন্য আমরা যে বললাম যে একবারে উৎপাদনের ১ম বীজ থেকে শুরু করে একবারে আপনার ঘরে যখন সবজি আসবে, তখন পর্যন্ত যে ধাপগুলি অনুসরণ করা হয়, হুম, এটাই গ্যাপের অন্তর্ভুক্ত। এবং বিদেশে আমরা রপ্তানি তখনই করতে পারবো, যে আপনি বললেন, নিরাপদ সবজি চাষাবাদ যখন কৃষক পর্যায়ে উদ্বুদ্ধ হবে, কৃষক পর্যায়ে আমরা এটাকে আ ইয়া অনুশীলন করে তাদেরকে সেইভাবে দক্ষ করতে পারবো, জি, তখন আমরা গ্যাপের দিকে যেতে পারবো যে হ্যাঁ, এবার গুড এগ্রিকালচার প্র্যাকটিসে যেতে। আপনাদের প্রাসঙ্গিক একটা কথা বলে নিই, আমাদের পাশের দেশেই থাইল্যান্ডে, হুম, সেখানে একেবারে দরিদ্র কৃষক, সে জায়গায়ও তার আ প্যান্টটা ছেঁড়া, আমরা বা বিভিন্ন সময় যাদের সুযোগ হয়েছে আমরা হুম, দেখেছি। হুম, হুম, তার মাথায় যে একটা শুধু হ্যাট আছে, এবং সে চাষ করছে টোটাল তার জমিতে, তার বাড়ির চাষ আশেপাশ ঘিরে, একই সঙ্গে কলা থেকে শুরু করে ফল, সবজি এবং মাঠ ফসলের যে ভুট্টা, হুম, সেটা পর্যন্ত যদি হয়, সবকিছু সে করছে, এবং টোটাল চাষাবাদ সে করছে হচ্ছে আপনার হুম, জৈব পদ্ধতিতে। কোনো রকম বা রাসায়নিক সার, কেমিক্যাল ফার্টিলাইজার, কোনো রকম পেস্টিসাইড সে ওখানে ব্যবহার করছে না। তাহলে কি, এই লোকটাকে তো বিভিন্ন হুম, সময়, একটা সময়ের মধ্যে দিয়ে একে দক্ষ হতে হয়েছে যে না, জৈব পদ্ধতিতেই হুম, এগুলো ফলানো সম্ভব। জি, এবং ওই জায়গা থেকে যে ফসলটা উঠে আসে তার, এবং নিশ্চিতভাবে বলা যায় যে উদ্ভিদ সঙ্গ নিরোধে সেগুলির মধ্যে কোনো পেস্টিসাইড এবং হুম, বিষাক্ততা থাকবে না। থাকবে না, তো হ্যাঁ। তখন সেটা আমরা বাইরের দেশে রপ্তানির ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এবং স্বাদের ক্ষেত্রেও স্যার বলছিলেন এটা স্বাদের অনেক ক্ষেত্রেও ভালো। হ্যাঁ, একেবারে কারণ রিমার্কেবলি হ্যাঁ, আপনার স্বাদের ক্ষেত্রে রাসায়নিক কীটনাশকযুক্ত যে সবজি, সেটার হুম, হুম। চেয়ে জৈব পদ্ধতির সবজি অনেক বেশি সুস্বাদু হবে। স্যার, যদিও আমরা জৈব পদ্ধতিতে নিরাপদ সবজির কথা বলছি, কিন্তু আমরা যদিও আমরা সবজি নিয়ে কথা বলবো, কিন্তু তারপরে একটা কথা থেকে যায় যে আমাদের প্রধান ফসল এবং প্রধান খাদ্য কিন্তু ভাত। হুম, এক্ষেত্রে ভাত খাওয়ার ক্ষেত্রে আমাদের এখন কিন্তু অনেকটা আমরা এগিয়ে আছি। যেমন আমাদের পুষ্টি সমৃদ্ধ, জিঙ্ক সমৃদ্ধ
ধান চলে আসছে। তো এই ক্ষেত্রে স্যার এই যে আমরা যেহেতু আমাদের সময় আছে, আমরা যদি একটু আলোচনা করি যে নিরাপদ উপায়ে আমাদের এই যে ধান উৎপাদনের ক্ষেত্রে একটু সংক্ষেপে যদি একটু বলতেন স্যার, যে যেহেতু ওটাও তো আমাদের খাবার, এই বিষয়ে যদি একটু বলতেন স্যার, যে নিরাপদ উপায়ে আমাদের এই যে ধান উৎপাদনের ক্ষেত্রে কি করা যায়? আমাদের যেটা আগেই বলেছি যে আমাদের টোটাল সবগুলি খাদ্যদ্রব্যই আমাদেরকে সুস্থতার জন্য থাকতে হবে, বিষমুক্ত থাকতে হবে, বিষাক্তযুক্ত কোনো খাদ্যদ্রব্যই আমাদের জন্য উপযোগী না। তো আজকে আমরা সবজিটা স্পেসিফিক আলোচনা করছি বলে যে ধান বা মাঠ ফসল, গম, ভুট্টা এগুলিও যে আমাদের বিষমুক্ত করা দরকার, জি। এবং তার উপরে আমাদের কিন্তু প্রচুর কাজ করা হচ্ছে, প্রচুর মাঠ ফসলের জন্য কৃষকদেরকে এগুলিকে অনুশীলন যাতে করতে পারে সেটার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন আপনি যেটা বলেছেন যে সেটা খুব সঙ্গতভাবে সত্য যে আমাদের দেশে অনেক সুন্দর, সুন্দর ধানের জাত বেরিয়েছে, এবং সেই জাতগুলি যখন আমরা চাষাবাদ করি, এই চাষাবাদের ক্ষেত্রে হ্যাঁ, আমরা যদি এখন আমাদের অধিক লোককে খাওয়ানোর একটা বড় দরকার, এই দেশের লোক সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় আমাদের জমি কম। তো আমরা তার জন্য আমাদের রাসায়নিক সার ব্যবহারটা অত্যাবশ্যক হয়ে যায়। তো রাসায়নিক সার, তারপরে আমাদের পেস্টিসাইড এগুলি ব্যবহার আমরা করব। আমাদের IPM পদ্ধতি যদি আমরা অনুসরণ করি, তাহলে এখানে একমাত্র সম্ভব যে আমরা ওইগুলিকে বিষাক্ত মুক্ত রাখার জন্য কি করতে হবে? আমি পেস্টিসাইড ইউজ করলেও সেটাকে আমাকে জুডিশিয়াল অ্যাপ্লিকেশন করতে হবে। আমাকে যদি সার ইউজ করতে হয়, রাসায়নিক সার, সেটাও পরিমিত পরিমাণ ইউজ করতে হবে। কারণ ওই পরিমিত পরিমাণ ইউজ করলে আমার সার মধ্যে আপনি যে ভাত খাচ্ছেন যখন, সেটার মধ্যে বিষাক্ততা আসবে না। ঠিক একইভাবে যদি আমি পেস্টিসাইড ইউজ করার ক্ষেত্রেও যদি ওটা করি, তাহলে আমার সেই ধানের মধ্যে সেই বিষাক্ততা আসবে না। এবং আপনি যেহেতু ধানের কথা উল্লেখ করেছেন, যে ধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের যেটা প্রয়োজন হয়, অনেক পানির প্রয়োজন হয়। তা আমাদের দেশে পানির স্বল্পতা আছে, তারপরেও এই আমাদের প্রধান ফসল ধান, অনেক বেশি আমাদের পানি প্রয়োজন হয়, যে 1 কেজি ধানের জন্য আমাদের প্রায় 80 কেজি পানি ইউজ করতে হয়। তো এই পানির ব্যবহারটা যেন আমাদের বিষাক্ত মুক্ত হয়, আমি আগে বলেছি আর্সেনিক মুক্ত হয়, এই জিনিসগুলো যদি আমরা অনুসরণ করি, মূলত হচ্ছে যে IPM পদ্ধতির মাধ্যমে যদি আমরা ধান ফসল চাষ করতে পারি, আমাদের জিঙ্ক সমৃদ্ধ ধানের কথা বলেছেন সেটাই হোক, বা অন্য যে কোনো উচ্চ ফলনশীল আমরা HIV বলি, বা আমাদের হাইব্রিড যে ফসলগুলি এখন এসছে, হাইব্রিড ধান, সেগুলির ক্ষেত্রে আমরা রাসায়নিক সারের মাত্রা এবং পরিমাণ, পেস্টিসাইডের মাত্রা এবং পরিমাণ, ওগুলি যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা ওটা নিরাপদ ফসল হিসাবে আমরা গণ্য করতে পারব। স্যার, আমরা জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি দিয়ে শুরু করেছিলাম, আমরা শেষ করব সবজির কথা বলেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে স্যার, এই আপনার কাছে আমার সর্বশেষ যে প্রশ্নটি থাকবে, যে ইদানিং সময়ে আমাদের কৃষক বন্ধুরা কোল্ড স্টোরেজ, মানে সবজিকে দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ করার জন্য বিভিন্ন ভাবে আবেদন করছেন সরকারের পক্ষ থেকে, সরকারের কাছ থেকে। তো কোল্ড স্টোরেজ করা সবজি মানের দিক থেকে বা পুষ্টিমানের দিক থেকে, স্বাদের দিক থেকে কোনো রকম সমস্যা হবে কিনা এই কোল্ড স্টোরেজ করার পরে সবজি? এ ব্যাপারে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে। আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক, কিন্তু আমি আগেও বলেছি যে এটারও অনেক বিস্তারিত দেওয়ার প্রশ্ন, অনেক বড় আকারে, কিন্তু বড় আকারে দেওয়া যাবে না। একদম সংক্ষেপে যদি আমরা বলি, যে আপনি যেহেতু আপনার বাসায়, আমরা সবার বাসায় এখন একটা করে ফ্রিজ আছে, তো ফ্রিজে আমরা কি করি, আমাদের দৈনন্দিন রান্না করা খাবারও রাখি, আবার আমাদের কাঁচা খাবারও রাখি, আবার ডিপ ফ্রিজে আমরা আমাদের মাছ মাংস রাখছি। তো কোল্ড স্টোরেজে রাখার ক্ষেত্রে যদি আমাদের একটি নির্দিষ্ট মাত্রা আছে, এবং প্রত্যেকটি জিনিসই ওই নির্দিষ্ট মাত্রার মধ্যে যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা কোল্ড স্টোরেজ কখনোই ক্ষতিকর না। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম যে কৃষি বিষয়ক অনুষ্ঠান আলাপন। আজকের বিষয় ছিল জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।